হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব যে দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির যে 1860 সনের আইন, সেই আইনের সেকশন 72 থেকে সেকশন 79 পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখানে যে সেকশন 72 রয়েছে সেখানে বলা হচ্ছে পানিশমেন্ট অফ পারসন গিলটি অফ ওয়ান অর সেভারাল অফেন্স দ্য জাজমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি অপরাধের জন্য দোষী ব্যক্তির যে দণ্ড, এটা কি সম্পর্কে রায় এবং সন্দেহ প্রকাশ করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সকল মামলা বা মোকদ্দমায় এরূপ রায় প্রদান করা হয় যে কোনো ব্যক্তি রায়ের বর্ণিত কোনো অপরাধের একটির জন্য দোষী, তা সন্দেহপূর্ণ, সেই সকল মোকদ্দমা বা মামলায় সব অপরাধের জন্য একই ধরনের দণ্ডের ব্যবস্থা না থাকার ক্ষেত্রে অপরাধীকে যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তির ব্যবস্থা রয়েছে সেই অপরাধেই শাস্তি প্রদান করতে হবে। অর্থাৎ যে অপরাধের জন্য জড়িত বা সন্দেহপূর্ণ তাকে সর্বনিম্ন সেই শাস্তিরই ব্যবস্থাই করতে হবে। সেকশন 73, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেকশন এবং প্রচলিত সেকশন, যে সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ এখানে মানে নির্জন কারাবাস। এটি খুবই একটু গুরুত্বপূর্ণ এবং এটি আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি এমন কোনো অপরাধের জন্য দণ্ডিত করা হয় যে অপরাধের জন্য আদালত এই বিধির অর্থাৎ এই আইনে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, তাহলে আদালত তার যে দণ্ডাদেশ রয়েছে সে দণ্ডাদেশের মাধ্যমে আদেশ করতে পারেন যে অপরাধীকে তার বিরুদ্ধে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের কোনো অংশে, বিশেষ বা কয়েকটি অংশে, অর্থাৎ কোনো অংশে বা ধাপে ধাপে কয়েকটি অংশে বা সর্বসাকুল্যে 3 মাসের বেশি হতে পারবে না, এমন একটি নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হবে। বিভিন্ন ক্ষেত্রে যে কতকালের জন্য নির্জন কারাবাসে আবদ্ধ রাখা হয় তা অনেকটা এরকম, যে যখন কারাদণ্ডের মেয়াদ 6 মাসের অধিক যদি না হয় তাহলে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত, এবং কারাদণ্ডের মেয়াদ যদি 6 মাসের অধিক কিন্তু 1 বছরের কম হয় তাহলে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত, এবং যদি 1 বছরের অধিক হয় তাহলে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত কারাদণ্ড রাখতে পারবে। অর্থাৎ এ টাইম নট এক্সিডিং 1 মান্থ ইফ দ্য টার্ম অফ ইমপ্রিজনমেন্ট শ্যাল নট এক্সিডেন্ট 6 মান্থ, এবং তার পরবর্তীতে বলা হচ্ছে যে এ টাইম নট এক্সিডিং 2 মান্থ ইফ দ্য টার্ম অফ ইমপ্রিজনমেন্ট শ্যাল এক্সিড 6 মান্থ অর শ্যাল নট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিধি যে কারাদণ্ডটি 6 মাসের অধিক এবং 1 বছরের কম হয়, এ টাইম নট এক্সিডেন্ট 3 মান্থ, 3 মাস কারাদণ্ড যদি ইফ দ্য টার্ম অফ ইমপ্রিজনমেন্ট শ্যাল এক্সিড, অর্থাৎ 1 বছরের বেশি যদি হয় তাহলে 3 মাস নির্জন কারাবাস। 74 ধারা 74 নির্জন কারাবাসের সময়সীমা, অর্থাৎ লিমিট অব সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নির্জন কারাবাসের যে দণ্ডাজ্ঞা রয়েছে বা দণ্ডাদেশ রয়েছে সেটি কার্যকর করার ক্ষেত্রে যে কারাবাস রয়েছে সেটি এককালীন 14 দিনের অধিক হতে পারবে না, অর্থাৎ একটানা 14 দিনের বেশি নির্জন কারাবাস হতে পারবে না। নির্জন কারাবাসের যে মেয়াদ রয়েছে সেটির মধ্যে যে মেয়াদ সময় নির্জন কারাবাস অপেক্ষা যে কালের যে বিরত সমূহ থাকবে সেটি প্রদত্ত কারাদণ্ডের 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস প্রদত্ত সর্বমোট যে কারাদণ্ড রয়েছে তার যে কোনো মাসে 7 দিনের বেশি হতে পারবে না, অর্থাৎ 6 মাস 3 মাসের বেশি হলে 7 দিনের বেশি সেটি হতে পারবে না। আর নির্জন কারাবাসের মেয়াদ সমূহের মধ্যে যে অনুরূপ মেয়াদ নির্জন কারাবাস অপেক্ষা যে বিরতিকাল সমূহ থাকবে, অর্থাৎ নির্জন কারাবাস হতে বলে এর মাঝে একটি বিরতি থাকবে। তারপর সেকশন 75 ধারা 75, এখানে বলা হচ্ছে যে পূর্বতন দণ্ডের পরে দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায়ের অধীনে যে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, এখানে ব্যবহার রয়েছে, এখানে কতে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো আদালতে দ্বারা 3 বছর বা অধিক মেয়াদের যে কোনো বর্ণনার কারাবাস সহকারে
অর্থবিধির যে দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায় রয়েছে তার অধীনে দণ্ডীয় কোনো অপরাধে দণ্ডিত হয়। খ এখানে বাতিল করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে উক্ত অধ্যায়সমূহের যে কোনো টির অধীনে যে একই মেয়াদের জন্য অনুরূপ কারাদণ্ডের দণ্ডনীয় যে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবে সে ব্যক্তি পরবর্তী প্রত্যেক অনুরূপ অপরাধের জন্য যাবজ্জীবন কারাবাস দণ্ডাধীন বা যে কোনো বর্ণনা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের যার মেয়াদ 10 বছরের অবধি হতে পারে। এটি খুবই একটি নরমাল সেকশন, এটি আসলে পড়লেই বোঝা যায় যে এটি মূলত কি বলা হয়েছে। এই সেকশনটির সাথে সাথে মূলত আমাদের চ্যাপ্টার যে 3 বা অধ্যায় 3 রয়েছে সেটি শেষ হয়ে গেল। আমরা এখন নতুন একটি অধ্যায় পড়ব, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 জেনারেল এক্সেপশন অর্থাৎ সাধারণ ব্যতিক্রম সমূহ। এখানে বলা হচ্ছে যে সেকশন 74 এখানে বলা হচ্ছে acts done by a person bound or by mistake of fact believing himself bound by law। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আইনত বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইনের বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কোনো কার্য। এখানে বলা হচ্ছে যে নাথিং ইজ an offense which is done by a person who is or who by reason of a mistake of fact and not by reason of a mistake of law in good faith believe himself to be bound by law to do it। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যে ভুল ধারণাবশত আইনে ভুল ধারণাবশত নয়, অর্থাৎ তথ্যের ভুল ধারণাবশত আইনের ভুল ধারণাবশত নয়, সদ্বিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার নিমিত্তে আইন বলে বাধ্য মনে করে বলে বিশ্বাস করে যদি ওই কাজটা সম্পূর্ণ করে তাহলে তা অপরাধ হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একজন সৈনিক ক তার যে ঊর্ধ্বতন পদস্থ কর্মচারীর আদেশ অনুসারে আইনের নির্দেশ মোতাবেক কোনো জনতার উপরে গুলি চালায়। এখানে ক কোনো অপরাধ করেনি, অর্থাৎ এ হচ্ছে একজন যে সৈনিক বা সোলজার, সে কোনো একটি জনগণের ওপর যে মব রয়েছে সেই তার যে সুপিরিয়র অফিসার আছে তার অর্ডারে অর্থাৎ কমান্ড অফ দ্য ল সে সেখানে গুলি চালায়। সেখানে এ হ্যাজ কমিটেড নো অফেন্স, অর্থাৎ সেই সৈনিকটি এখানে কোনো অপরাধ করেনি। তার পরবর্তী আরেকটি যদি উদাহরণ দেখি যে এ অ্যান অফেন্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিচারালয়ে কোনো একজন কর্মকর্তা ক উক্ত বিচারালয় কর্তৃক কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ পায় বা দায়িত্ব পায়। সেই দায়িত্ব পাওয়ার জন্য এবং সেই তদন্তের পর সেই যে পদস্থ কর্মকর্তা রয়েছে সে যাকে গ্রেপ্তার করার জন্য অর্ডার পায় সে তাকে মনে করে অন্য আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এই ক্ষেত্রে ক কোনো অপরাধ করেননি, অর্থাৎ এখানে ভুলবশত যেহেতু হয়েছে তো সেটি কোনো অপরাধ হয়নি। তার পরবর্তী সেকশন 77 অর্থাৎ বা ধারা 77 এখানে বলা হচ্ছে অ্যাক্ট অব জাজ হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি, অর্থাৎ বিচারক বিষয়ক কার্য পরিচালনাকালে বিচারকের কার্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিচারক ধারা বিচার সম্পর্কিত কোনো কার্য পরিচালনার সময় যে আইন বলে প্রদত্ত বা আইন বলে প্রদত্ত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন এরূপ কোনো ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে তার যে সম্পাদিত কোনো কার্য রয়েছে সেটি কোনো কিছুই অপরাধ হবে না। তার পরবর্তী সেকশন যে 78 রয়েছে বা ধারা 78 রয়েছে এখানে বলা হচ্ছে অর্থাৎ আদালতের রায় কিংবা আদেশ সমূহের অনুসরণে সম্পাদিত কোনো কার্য, অর্থাৎ বিচারালয়ের রায় কিংবা আদেশের অনুসরণ অর্থাৎ সেটা ফলো করে অথবা সেই যে আদালতের যে দাবি রয়েছে সেটি সম্পাদিত করার জন্য কোনো কার্য বা কোনো কাজ ওই যে রায় রয়েছে বা আদেশ রয়েছে সেটা বলবৎ থাকাকালে যদি কোনো সম্পাদিত হয় তাহলে সেটি অপরাধ নয়। যদিও
ওই যে আদালত রয়েছে সেই আদালত যে অনুরূপ রায় এবং আদেশ প্রদান করার কোনো অধিক্ষেত্র না থাকে অবশ্য, এই শর্তে যে উক্ত কার্য সম্পাদনকারী যে ব্যক্তি সৎ বিশ্বাসে বিশ্বাস করেছে এবং উক্ত কার্যটি আদালত অনুরূপের অধিক্ষেত্রে রয়েছিল, এটি বলেই সে কার্যটি সম্পন্ন করেছে, তাহলে এটি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তার পরবর্তী সেকশন যে 79, এখানে বলা হচ্ছে আইন সমর্থিত কিংবা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কোনো কার্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আইনের সমর্থিত কোনো ব্যক্তি কোনো কিছু সম্পাদনের নিমিত্তে যে ব্যক্তি তথ্যের ভুল ধারণাবশত সৎ বিশ্বাসে অর্থাৎ গুড ফেইথ নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাস করেন এবং সেটি ওই ব্যক্তি দ্বারা কোনো সম্পাদিত কার্য হয়, তাহলে সেটি অপরাধ হবে না। এখানে যদি উদাহরণ দেই, যেমন প খকে এমন একটি কার্য সংগঠন করতে দেখে যা কয়ের নিকট খুন বলে প্রতীয়মান হয়। অর্থাৎ আপনি আমাকে এমন একটি কার্য সম্পাদন করতে দেখেন যে সেটি খুন বলে দৃশ্যমান হয় বা খুন বলে আপনি বুঝতে পারেন, তো আপনি সৎ বিশ্বাসে তো যে সর্বোচ্চ বিবেচনা অর্থাৎ সৎ বিশ্বাসে আপনি সেটি বিবেচনা করে যে আমি যে আমাকে যে খুন করতে দেখেছে সেই খুনিগণকে গ্রেপ্তার করার জন্য আইন বলে সকল লোকের প্রতি যে অর্পণ করা ক্ষমতা রয়েছে সেটি প্রয়োগ করে আপনি আমাকে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থিত করার উদ্দেশ্যে আমাকে আপনি আটক করান এবং এক্ষেত্রে ক কোনো অপরাধ সংগঠন করেনি, যদিও ফলস্বরূপ এরূপ প্রমাণিত হতে পারে যে খ আত্মরক্ষার উদ্দেশ্যে কাজটি করেছিল। অর্থাৎ আপনি আমাকে এমন একটি কাজ করতে দেখেন যে যেটি আপনার কাছে মনে হয় যে এটি অপরাধ এবং আপনি আমাকে সৎ বিশ্বাসে এবং আপনার সর্বোচ্চ যে চিন্তা শক্তি রয়েছে সেটি দ্বারা বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আমাকে যথাযথ আইন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন, তাহলে এই অনুসারে আপনি আমাকে আটক করেন। যদিও কাউকে আটক করা বেআইনি, কিন্তু এই ক্ষেত্রে বেআইনি হবে না, কারণ আপনি সৎ বিষয়ে যে একটি অপরাধ করেছি বলে আপনি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার জন্য আমাকে আটক করেছেন এবং আপনি আমাকে হস্তান্তর করেও দেন এবং পরবর্তী সময়ে যার ফল আমি আত্মরক্ষার জন্য বা আমি আসলে কোনো অপরাধ করিনি এটি আপনার ভুল ধারণা ছিল, তাহলেও এটি আপনার কোনো অপরাধ হবে না। এই হচ্ছে সেকশনগুলোর আলোচনা। এই সেকশনগুলো সম্পর্কে বা আমার এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা প্রশ্ন পোস্ট আকারে করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।